স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে শক্ত রাখতে পারল না নাহার। দরজা ধরে দাঁড়িয়ে সে স্বামী বেশে আসা রাজীবকে বলল, তুমি শেরওয়ানি কেন পরেছ রাজীব? আর তোমার খালাতো বোন কেন বিয়ের শাড়িতে? ওর স্বামী মারা গেছে, আর তুমি তো সেখানে গিয়েছিলে, তবেও কেন? রাজীব তোমাকে কি বলবে নাহার? আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি আবার, এতে নিশ্চয়ই তোমার আপত্তি নেই। অবশ্যই আপত্তি আছে আম্মা। আমার স্বামীকে বিয়ে করতে হলে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। তোমাকে বিয়ে করার আগে আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলে যে আমি তোমার অনুমতি নিব? আম্মা, ও আপনার ছেলে আর আমার স্বামী, এজন্যই আমি যতটা অধিকার দেখাতে পারি তুমি পারো না। আমি জোর করতে পারি, শাসন করতে পারি এবং কসম নিতে পারি, তুমি সেটা পারো না। রাজীব, আমি তোমাকে এই অনুমতি দেইনি। তুমি ওকে নিয়ে ঘরে ঢুকবে না, আমাকে বাধ্য করবে না নাহার, না হলে আমি রাজীবকে বাধ্য করব তোমাকে তালাক দেওয়ার জন্য। ও আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নাহার স্বামীর দিকে তাকালো। তার স্বামী নিচ্ছুপে দাঁড়িয়ে আছে। তার মনে তার মায়ের সকল কাজে তার মতামত রয়েছে এবং সে সবটা জেনে বুঝেই করেছে। নাহার 2 কদম পিছিয়ে আসে। ফিসেল হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। তাচ্ছিল্য যেন ছুঁয়ে পড়েছিল তার পুরো কণ্ঠে। সে কেবল বলল, হায়রে পুরুষ, তোর জন্য আমি ঘর ছাড়লাম, পর হলাম, আর তুই আমায় ছেড়ে অন্যতে মুছতে চাইছিস। ধিক্কার তোকে পুরুষ, ধিক্কার দিলাম আমি। রাজীব এতক্ষণে মাথা উঁচু করে চাইছিল নাহারকে। বিধ্বস্ত লাগছে। হাত বাড়িয়ে তাকে আগলে ধরতে চাইল রাজীব, কিন্তু বাম হাতে থাকা নববধূর হাত বাধা দিল। রাজীবের মা তাকে সরিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলল, তোমার থাকতে ইচ্ছে না করলে তুমি চলে যেতে পারো, আমার আপত্তি নেই। ঠিক তেমনি তুমি চাইলে থাকতেও পারো। আপনি আপনার ছেলে এবং ছেলের বউকে নিয়ে এখান থেকে চলে যান, এটা আমার বাসা। কেবল তোমার ইনকামেই এই ফ্ল্যাট হয়নি নাহার, আমারও ইনকাম আছে। হতে পারে তোমার নামে কাগজপত্র সব, কিন্তু তাই বলে তুমি আমাকে চলে যেতে বলতে পারো না। আমার তোমার কত স্মৃতি এখানে। নাহার কোনো জবাব না দিয়ে নিজ বেডরুমে দরজা আটকে দিয়ে বসে রইল। তার হাত পা কাঁপছে। দীর্ঘ 9 বছরের সব কিছু আজ মিথ্যে হয়ে গেল। রাজীব অন্য কাউকে বিয়ে করে এনেছে। মুনিয়া সজ্ঞানে তাকে বিয়ে করেছে, কবুল পড়েছে। নাহারের আর কিছুই করার নেই। তলপেটের চিনচিনে ব্যথাটা বাড়ছে। বেড সাইড টেবিলের থেকে কয়েকটা ঘুমের মেডিসিন বের করে মুখে দেওয়ার আগে টুং করে ভেজে উঠল তার মোবাইল ফোন। মেসেজ এসেছে হাসপাতাল থেকে। নাহার মা হতে চলেছে। দীর্ঘ 3 বছর চিকিৎসার পর সে মা হতে চলেছে। রাজীবের কাছেও বিষয়টা তো গোপন নয়। আজ সকালেও সে বাসায় পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট জানিয়েছিল তাকে। তবুও কেন সে দ্বিতীয় বিয়ে করল? তার ভোগটা কি একটা ভারের জন্য কেঁপে উঠল না? ঘুমের মেডিসিন ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে হেরে যাবে না, হেরে যেতে দিবে না তার সন্তানকেও। নতুন বউকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে নাহার নিজ রুমের দরজা লাগিয়ে দিয়েছে। ভাবতেই মেজাজের ফারত খানিকটা উপরে গেল রাজীবের মা আফরোজা বেগমের। অনেক শখের ছেলের বউ মুনিয়া। এই মেয়েকে ঘরে তোলার জন্য ফানির মতন টাকা খরচ করেছে আফরোজা। এই হুজুর, ওই কবিরাজ কত কিছুই না করলো, কিন্তু মুনিয়ার হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তার পরিকল্পনায় বেশ ব্যাঘাত ঘটে। আফরোজার ছোট বোন রোকসানার মেয়ে, একমাত্র মেয়ে মুনিয়া। সহায় সম্পত্তি যা আছে তা দিয়ে রাজীবের পরবর্তী 3 পুরুষ বসে আরাম করে খেয়ে যেতে পারবে। মুনিয়ার স্বামী হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 30 বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছে, মাস 6 হলো। বিদেশের মাটিতে মারা যায়। তার স্বামী মুনিয়ার সাথেই ছিল। ভিসা সংক্রান্ত জটিলতা শেষ করে 3 দিন আগে লাশ নিয়ে দেশে ফিরেছে।
স্বামী মৃত্যু 6 মাস পার হওয়ায় ইসলামের বিষয়ে নিয়মকানুন তারা খুব একটা মানেও না। তাছাড়া আফরোজার কোনো আপত্তি নেই, মেয়েটার নতুন করে সব শুরু হবে, এটাও কিছু কম কি। নাহার আপত্তি করলে তাকে তালাক দিতে বাধ্য করবে রাজীবকে, কিন্তু এই মুহূর্তে নতুন বউয়ের উপর বিতৃষ্ণা নিয়ে দরজা বন্ধ করে থাকা নাহারের প্রতি কেবল রাগ হচ্ছে। কয়েকবার দরজায় কড়া নেড়ে বলল, নাহার দরজা খোলো, ওরা ঘরে যাবে, বের হও এই মুহূর্তে। নাহার নীরব রইল, কিন্তু আফরোজা কড়াঘাত করতে ব্যস্ত। দরজা খুলে নাহার বলল, এটা আমার রুম, আপনার ছেলেকে বলুন অন্য কোথাও চলে যেতে। ও সুকিতাপি মানুষ, উপরন্ত নতুন বউ, তার সাথে এমন ব্যবহার মানায় না, একটু মানুষ হও। যার স্বামী হুট করে নতুন বউ নিয়ে আসে তাকে এসব কথা বলে লাভ নেই। আমি বসে বসে তার হাত পা ধরে কান্না করব না। আপনার ছেলেকে বলে দিন, আমি যদি ওকে ভালোবেসে নিজের বাবার ঘর ছাড়তে পারি তাহলে নিজের সুখের জন্য ওকেও আমি ত্যাগ করতে পারি। রাজীব ড্রয়িং রুমে বসে কেবল দীর্ঘশ্বাস ফেলল। তার মাথাটা গত 3 দিন যাবৎ বেশ চিনচিন ব্যথা করে, গাড়ে তীব্র যন্ত্রণা, মনে হয় কেউ যেন বসে কিংবা ভারী কোনো বস্তু রাখা হয়েছে তার গাড়ি। নাহারকে ডাকতে গিয়েও মুখ থেকে বের হলো, মুনি 1 গ্লাস পানি নিয়ে এসো তো আমার জন্য। নাহারের নজর এড়ালো না। এতটা অপমান সইতে না পেরে সে দরজা বন্ধ করে দিল। মুনিয়ার হাত থেকে পানি নিয়ে এক চুমুকে শেষ করলো রাজীব। তার তেষ্টা বেড়েই চলেছে, শরীরের অসহনীয় যন্ত্রণা হচ্ছে। কামকতার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছে সে। কোনো কিছু না ভেবে ওয়াশরুমে প্রবেশ করে শাওয়ার ছেড়ে দিল। শুয়ে শুয়ে পানি পড়ছে তার সারা অঙ্গে। হাত ঘড়ি, আংটি এবং হাতে থাকা ব্রেসলেট খুলে ফেলতে সে অনুভব করলো তার সকল যন্ত্রণা উবে গিয়েছে, মাথাটা পাতলা লাগছে। মুনিয়াকে বিয়ে করেছে বলে মনে পড়লো নাহারের পাঠানো প্রেগনেন্সির কিটের ছবিটার কথা। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে কড়া নাড়ল নাহারের দরজায়। আফরোজা মুনিয়াকে পাশের রুমে নিয়ে গেছে। ততক্ষণে ছেলের অযাচিত চিৎকারে দুজনেই বেরিয়ে এসেছে। নাহার, দরজা খোলো, আমার তোমার সাথে কথা আছে। আমার কোনো কাপুরুষের সাথে কোনো কথা নেই। তুমি আমাকে ঠকিয়েছ। আমার কথা শোনো, তুমি জেদ করবে না একদম, প্লিজ বলছি। এই মুহূর্তে এমন করো না। আমি কোনো কথা শুনবো না। আমি দরজা ভেঙে ফেলবো কিন্তু। জোরে জোরে কয়েকবার আঘাত করে রাজীব। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল সে। এই মুহূর্তে যদি নাহার দরজা না খুলে তাহলে সত্যি সে দরজা ভেঙে ফেলবে বলে মনে হচ্ছিল। তার মা তাকে থামাতে চাইলে সে বলল, মা, আমি জানি না আমি কেন তোমার মরে যাওয়ার হুমকিতে ওকে বিয়ে করতে রাজি হলাম। আমি বুঝতে পারছি না আমি কি করে এটা করলাম। আমি নাহারকে ঠকিয়েছি, এটা মিথ্যে নয়। তাই আমাদের মাঝে একটা কথাও তুমি বলবে না। আর তুমি নাহার দরজা খুলবে না কি আমি ভেঙে ফেলবো। কসম আমার সৃষ্টিকর্তার, আমার ভালোবাসার, তুমি যদি কিছু করেছো তো তোমায় আমি ক্ষমা করব না। রাজীব সজোরে লাথি মারতে দরজা খুলে দিল নাহার। ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল রাজীব। চিন্তিত মুখে আফরোজা কাউকে কল দিল, কিন্তু আমার ছেলে তার বউয়ের জন্যই এমন করছে কেন? কারণ ওটা তোমার ছেলের বউয়ের ঘর, তাই যে অবধি তোমার ছেলের বউ নিজ থেকে তাকে ঘরে আসার আমন্ত্রণ না জানাবে সে ঘরে যেতে পারছে না। তোমার ছেলের স্ত্রীকে অনুমতি দিতে বলো তৃতীয় সত্তাকে প্রবেশ করার জন্য। খুব পরে নাহারের ঘুম ভাঙল। গায়ের উপর রাজীবের হাত পা তুলে দেওয়া। গত কয়েকদিনে এই সময়টাকে বেশ মিস করছিল সে। কারোর অনুপস্থিতিতে নিজেকে পোড়ানোর মাঝের যন্ত্রণাটা নাহার বেশ বুঝতে পারে। যখন যখন রাজীব দূরে কোথাও যায়, এই মুহূর্তে তার কোনো মন খারাপ নেই। গত রাতে রুমে প্রবেশ করার পর রাজীব কোনো কথা বলেনি। নাহারের রাগকে প্রাধান্য না দিয়ে তাকে হাত ধরে বিছানায় এনে বসিয়েছে। তার বলিষ্ঠ দেহের জোরের সাথে জোর জবস্তি
প্রয়োজন পড়েনি, কারণ রাজীব জানে কিভাবে তার স্ত্রীকে কাবু করতে হয়। প্রেমিকের এখতিয়ারে প্রেয়সী নিরুপায়। লতানো কোনো ঘুমের ন্যায় নাহারকে জড়িয়ে নিয়ে তার কানে ফিসফিস করে বলেছিল, পরি, আমি তোমার সাথে সকালে কথা বলবো। তুমি আমায় যা ইচ্ছা করো, কিন্তু এই মুহূর্তে ঠান্ডা হও। আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, ঘুম আসছে ভীষণ। নতুন বউ রেখে এই ঘরে আসার কি দরকার? পুরনো জিনিসের মায়া ছাড়তে পারছেন না বুঝি? পুরনো জিনিসের প্রতি মানুষের বরাবর আবেগ বেশি থাকে, আর সে যদি হয় পুরনো মানুষ, তবে তাকে কি করে ভুলে থাকা যায়? মা জোর করলো, তবে আশ্চর্য কি জানো, আমি যেন কেন না করতে পারলাম না। মন্ত্রমুগ্ধের ন্যায় আমি রাজি হয়ে গিয়েছিলাম বিয়ে করার জন্য। মনে যা আছে তাই করেছেন, আমার মনে কেবল তুমি আছো, এটা তোমাকে মানতে হবে। আর ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, একদম তুলে নিয়ে আসব। নাহার কোনো জবাব দিতে পারেনি। কান্নায় তার গলা ব্যথা শুরু করে। উদরে রাজীবের স্পর্শ পেয়ে সে ফিসফিস করে বলল, আমার সন্তান আসতেছে পরি। আমি জানি না আমার কি হয়েছে, কেমন জানি আমি ভুল করেছি। কথা দিচ্ছি সব ঠিক করে দিব, তুমি কেবল আমার পাশে থেকো। এরপর ক্লান্তিকে ছাপিয়ে দুই চোখে ঘুম নেমে এসেছিল ওদের। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর পরিবর্তে এই মুহূর্তে রোদের আলো ফুটুফুটি খাচ্ছে পুরো ফ্লোরে। নাহার নিচ থেকে ওঠার চেষ্টা করলে রাজীব তাকে থামিয়ে দিয়ে বলল, আজ শুক্রবার, তবে কিসের এত তাড়া? বাইরে আপনার নতুন বউ, তোমাকে ভাবতে হবে না, তার কথা ভাবার জন্য তার শাশুড়ি আছে। তুমি চুপচাপ শুয়ে থাকো। বেলা 10টার দিকে রাজীব বিছানা ছাড়ে। নাহার তখন পুনরায় ঘুমিয়েছে। মেয়েটা পুরো রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে। ফুড পান্ডার খাবার অর্ডার দিয়ে একে একে সকল কিছু গুছায় রাজীব। 30 মিনিট পর গোসল সেরে বেরিয়ে এসে দেখতে পায় খাবার চলে এসেছে। ওয়ালেট নিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে রুম লক করতে ভুলেনি, চাবিটাও সাথে করে নিয়ে বেরিয়েছে। রাজীব যখন বাইরে যায়, মুনিয়া তখন গেস্ট রুমে বসে কারোর সাথে কথা বলছিল। আফরোজা বেগম ছিল ওয়াশরুমে। খাবার নিয়ে আসার পর মুখোমুখি হলো মা এবং ছেলে। কি করছিস এসব বাবু তুই? নতুন বউকে কেউ এভাবে একা রেখে যায়? নতুন বউ তো আমি আনতে চাইনি মা, তুমি যেহেতু নিজে পছন্দ করে এনেছো, তবে তুমিই ওর দেখাশোনা করো। তুই কি বলছিস এসব? মুনিয়া কত ভালো একটা মেয়ে, ওই মেয়ের জন্য তুই মুনিয়াকে অপমান করতে পারিস না। তোমার নতুন বউয়ের জন্য আমি আমার স্ত্রীকে অপমান করতে পারি মা? তুই এসব কেন বলছিস? এক রাতে ও তোকে কোন জাদুটোনা করলো? মা, এসব কি বাজে কথা বলছো? আমি ওকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট নয়? আর বাজে মেয়ে বলবে না, ও আমার স্ত্রী। আমি জানি না কেন তোমার কথায় রাজি হয়েছিলাম, কিন্তু এরপর ওর আর দায়িত্ব নেওয়া আমার সম্ভব নয়। লোকের কথায় মেয়েটা যে মরে যাবে, তুই ওকে নাম দিয়েছিস, এবার মান দিবি না? রাজীব কোনো কথা না বলে নিজ রুমে চলে গেল। মাথায় চিনচিনে ব্যথাটা আবার হচ্ছে। বাসায় প্রবেশ করলেই এমন অস্বস্তি হচ্ছে কেন তার? নাহারের ঘুম ভাঙল যখন, তখন বাইরে মা ছেলের তর্ক চলছে। নাহারের মা না হওয়া নিয়েও হাজারখানেক কথা শোনাতে পিছপা হলো না রাজীবের মা। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে একজন মানুষকে তা কথার দ্বারা আঘাত করা। রাজীব পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং নাহার বেসরকারি একটি কলেজের লেকচারার হিসেবে আছে। দুজনের প্রেমের সম্পর্কে নাহারের পরিবারের কোনো আপত্তি ছিল না, কারণ মেয়ে খুশিতে তারা খুশি। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো রাজীব এবং নাহারের সুখের জীবনে, কারণ রাজীবের মা মেনে নিতে চাইলেন না। তিনি চাইলেন এবং ঝামেলা করলেন।
তাতেও বেশ কিছু লাভ হলো না। ইতিমধ্যে নাহার এবং রাজীব বিয়ে করে নিয়েছিল। নাহারের সন্তান না হওয়ার পিছনেও তার দায়ভার আছে, সেটা সে নিজে নিজে জানে। বিয়ের মাস তিনেকের মাঝে নাহার গর্ভবতী হয়েছিল। এত দ্রুত কনসিভ করার কারণে বেশ খানিকটা ভয় এবং লজ্জায় পড়েছিল মেয়েটা। রাজীবের তখনও আপত্তি ছিল না। তার কথা ছিল, আমার যা তেমন, তাতে এই মুহূর্তে আমরা সন্তান নিতেই পারি। সৃষ্টিকর্তা যখন দিচ্ছেন তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। অথচ 7 দিন পরেই হুট করে পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় নাহারকে। জানা যায় পেটের বাচ্চাটা আর নেই। তখন বিষয়টা নিয়ে কেউ তেমন চিন্তা করেনি বলে রাজীবের মায়ের দোষটাও ঢাকা পড়ে গিয়েছিল। পরপর 7 দিন সে প্রতিবেলা খাবারের সাথে গর্ভনিরোধক মেডিসিন দিচ্ছিলেন নাহারকে, যার ফলে নাহারের শরীর বেশ খারাপ করেছিল। সে ভেবেছিল মোশন সিকনেস হচ্ছে। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বুঝতে পেরেও কিছু বলেনি, কারণ সেই গাইনি ডাক্তার ছিল রাজীবের মায়ের ঘনিষ্ঠ বান্ধবী। বন্ধ দরজার আড়ালে তাকে কথা শোনাতেও ছাড়েননি ডাক্তার। তবে নিজের ভুল স্বীকার করে মাথা নিচু করে সবটা আড়াল করার অনুরোধ করেছিলেন আফরোজা বেগম। বান্ধবীর এমন অসহায় আবদার এবং মলিন মুখ রেখে রাজীবকে মিথ্যা বলতে বাধ্য হয়েছিল ভদ্রমহিলা। সেই যাত্রাতে বেঁচে ফিরে আফরোজা বেগম সিদ্ধান্ত নেয় নাহারের ক্ষতি এমনভাবে করবে যেন কেউ ধরতে না পারে। নাহারের প্রতি তার তেমন কোনো রাগ নেই, কিন্তু সে এই মেয়েকে দেখতে পারে না। তার ছেলের পাশে দেখলে অযথাই রাগ হয়, অথচ মুনিয়াকে দেখলে কেমন অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। ছেলেটাও বোকা, না হলে ছুরি রেখে বুড়িকে কেউ বিয়ে করে? ঘড়ির কাঁটার ডিং ডং শব্দে রাজীব ঘড়ির দিকে তাকালো। 9টা বেজে গেছে। হাতের খাবারগুলোর সাথে 1 বোতল পানি নিয়ে সে রুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। আফরোজা বেগম রাগে কেবল গোখরা সাপের ন্যায় ফোঁস করছে। কমলা রঙের চাদরের মাঝে বিশাল এক সূর্যমুখী ফুলের ছবি। সেই সূর্যমুখী ফুলের মাঝে পুরীর দেশের এক পরী ঘুমিয়ে আছে নীরবে। তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইল রাজীব, পাছে ঘুম ভেঙে যায় এই কারণে স্পর্শ করল না। ল্যাপটপ খুলে কাজে মনোযোগ দিচ্ছিল, কিন্তু দরজা ধাক্কানোর শব্দে উঠে দাঁড়াতে বাধ্য হলো। ঘুম ভেঙেছে নাহারেরও। তার পেলবমমতায় শরীরের অগোছালো কাপড় ঠিক করা অবধি অপেক্ষা করে রাজীব। মিনিট পর দরজা খুলতে হুড়মুড়িয়ে প্রবেশ করে আফরোজা। খানিকটা রেগে বলল, নাস্তা কে বানাবে? এত বেলা ঘুমালে কেন আম্মা? তোমার নতুন বউকে বলো, তোমার বউয়ের শরীর খারাপ। বিয়ে আমি করেছি না তুমি করতে বাধ্য করেছ। আফরোজা বেগম কিছু বলতে যাওয়ার আগে খেয়াল করলেন রাজীবের হাতে সেই আংটিটা নেই। চমকে জিজ্ঞেস করলেন, আংটিটা কই তোর, যেটা তোর খালু বিয়ের কথা শুনে পরিয়ে দিয়েছিল? ফেলে দিয়েছি, কারণ দামি হলেও আমার কাছে মূল্যহীন। মাথায় বাজ পড়ল আফরোজা বেগমের। আংটি তৈরি করতে তার অনেক পয়সা খরচ হয়েছিল। 18টা কুমারী মৃত নারীর কোমরের হাড় দিয়ে 18 শনিবার কাজ করে বানানো হয়েছিল। বারবার করে তাকে বলা হয়েছে এটা খুললে তার উপর কোনো টোটকা কাজ করবে না, আর তার ছেলে সেটাই খুলে ফেলেছে। এজন্যই তো নাহারের প্রতি তার বিতৃষ্ণার পরিবর্তে ভালোবাসা ফিরেছে। চিন্তিত মুখে বেরিয়ে এলেন রুম থেকে। এবার তাকে অন্য উপায় বের করতে হবে। টোটকা মেশাতে হবে রাজীবের রক্তে, যেন চাইলেও ছুটাতে না পারে। এজন্য প্রয়োজন হবে এক দুর্বল বস্তুর, যার জন্য তাকে যেতে হবে এক বিশেষ স্থান। ব্যতিব্যস্ত আফরোজা বেগম রাজীবের খুলে ফেলা আংটিটা খুঁজতে থাকে। কোথায় ফেলতে পারে সে? ময়লার বালতি কিংবা বিল্ডিংয়ের আশপাশটাও খুঁজে এলো একটাবার, কিন্তু কোথাও নেই। খানিকটা হতাশ হয়ে কল দিল সেই কবিরাজকে। আপা, একটা ভুল হয়ে গেল যে। আজ রবিবার, আজ আমি নতুন কোনো কাজে হাত দিব না। আপনি বিকেলে একবার আসুন। আসার সময় আপনার নতুন বউকে আনতে ভুল করবেন না। ছেলেকে যে হাতের নাগালে চলে যাচ্ছে। ছেলে হাতে আনতে কতক্ষণ? আপনি আসেন, সামনাসামনি কথা বলা যাবে। আপার সাথে কি উজান বেলার পানিও আনবো? গতবার ভুলেছিলেন।
বাটি বেলার পানি লাগবে, তাও শনিবারের, আপনি এমনিই আসেন। আফরোজা তার নতুন ছেলের বউকে নিয়ে কবিরাজ বাড়িতে গেল সন্ধ্যার একটু আগে। রাজীব কিংবা নাহার তাদের যেতে দেখেনি, তারা বাসাতেও নেই। রাজীব যখন বুঝতে পারল নাহার মা হতে চলেছে, তখন এক মুহূর্তে দেরি করেনি, ডাক্তারের কাছে নিয়ে এসেছে। নাহারের রাগ কিছুতেই কমছে না, সে মুনিয়াকে মেনে নিবে না। অথচ রাজীব এই বিষয়ে কথা বলতে নারাজ। সে বারবার বলছে, নাহার, এই বিষয়ে তোমার চিন্তা করা মানে আমাদের সন্তানের ক্ষতি করা। অন্তত এই কয়েকটা মাস তোমার এসব থেকে দূরে থাকা উচিত। কেমন দূরে থাকা উচিত? তুমি তোমার বাবার বাড়িতে থাকো, এতে তোমার উপর মানসিক চাপটা কমবে। আর তুমি আমার ঘরে আমার বিছানায় অন্যকে নিয়ে সময় কাটাবে। আমি চোখের সামনে থাকলে তো আর সম্ভব নয়, তাই চলে যেতে বলছো? আমি চাইলে তুমি থাকা এবং না থাকাটা কোনো ব্যাপার নয় নাহার। আমি চাইলে অন্য রুমেও ওর সাথে রাত কাটাতে পারি, একান্তে সময় কাটাতে পারি, কিন্তু আমি সেটা চাই না। তোমাকে এটা বুঝতে হবে। 3 দিন পর ফিরেছ, বাসর করে আসুনি, তার কি প্রমাণ আছে? পুরো রাস্তায় রিকশায় আসার সময় নাহার আর কিছুই বলেনি। রাজীব কথা বাড়াতে চেয়েছিল, কিন্তু খাবে কিনা জিজ্ঞেস করেছিল, কিন্তু কোনো জবাব দেয়নি নাহার। সে বুঝতে পেরেছে পুরুষ মানুষকে কখনো জোর করে বিয়ে করানো যায় না, তাদের সম্মতি থাকে বলে তারা বিয়ে করে। আজ বাসায় ফিরে তার নিজের রুমে দরজা দিল না। এই ফ্ল্যাটটা তার অনেক যত্নে সাজানো, অন্যের জন্য নষ্ট করবে না একটু। রাজীব তার থেকে মুক্ত। সে চাইলে এই ঘরেও থাকতে পারে, আবার চাইলে নতুন বউয়ের কাছেও যেতে পারে। তবে সে যেটা করলো সেটা নিজেকে গুটিয়ে নিল। সার্জনের রাতের খাবার রাজীব বাইরে থেকে নিয়ে এসেছিল, কিন্তু নাহার ডাল ছাল একসাথে ফুটিয়ে অল্প খিচুড়ি কেবল নিজের জন্য রান্না করলো। খাবার টেবিলে রাজীব নিজের বউ এবং মাকে নিয়ে খাবার খাওয়ার সময় বার কয়েক ডাকলেও নাহার জবাব দিল না। নিজের রুমে বসে টিভি ছেড়ে আয়েশ করে খাবার খেলো। উচ্চ শব্দে গান বাজাতেও ভুলল না, কারণ রাজীবের মায়ের এসব হিন্দি গান পছন্দ নয়। কিছুটা বিরক্তি নিয়ে সে বলল, বাসাটা কি নটি বাড়ি নাকি যে এত জোরে গান বাজায়? নটির ঘরে নটির আনছিস তুই, জীবনটা শেষ করে দিল। রাজীব কিছু বলার পূর্বে নাহার পিছন থেকে জবাব দিল, তাই বুঝি এই বাড়িতে নতুন 2 নটির আমদানি করতে আপনারা 2 জন এসেছেন? তোর এত বড় সাহস, তুই আমাকে এসব বলিস? আপনার কত বড় সাহস যে আপনি আমার বাসায় বসে আমার বাসায় আমার খাবার খেয়ে আমাকে এসব বলছেন? এটা আমার ছেলের বাসা, এই পুরো বাসাটাই আমার। আজকে আপনার ছেলে আমার নামে লিখে দিয়েছে। রাজীব নিশ্চুপ রইল। খাবার টেবিল থেকে উঠে গিয়ে বেসিনে হাত পরিষ্কার করল। নাহারের ওড়নায় হাত মুখ মুছে বলল, ভিতরে যাও, মায়ের সাথে এমনভাবে কথা বলো না। তুমি যেমন চিন্তা করবে তেমনটাই প্রভাব পড়বে। রাজীবের কথা মনে ধরল নাহারের। সে নিজের রুমে চলে গেল। আফরোজা বলল, ও আমাকে এত বড় কথা বলল আর তুই কিছুই বললি না? আম্মা, শুরুটা আপনিই করেছেন। কি দরকার ছিল ওকে এসব বলার? ও তোকে নিশ্চয় তাবিজ করেছে, না হলো তো এমন ছেলে তুই না। তোর বউ আমার ফ্ল্যাটে 1 চামচ ভাত বাড়ে না, একটু সেবা যত্ন করে না, তুই এসব দেখিস না? আম্মা, আমি সব দেখি। আপনিই তো ওর হাতের রান্না তরকারি খেতে পারেন না, আপনিই তো ওর বানানো চা পছন্দ করেন না, তাহলে ও কিভাবে আপনার সেবা করবে? এই 2 দিনে মুনিয়া আমার যতটা খেয়াল রেখেছে তোর বউ বিয়ের এত বছরেও রাখেনি। বেশ ভালো, তাহলে মুনিয়াই আপনার সেবা করবে। আর হ্যাঁ, আপনারা চাইলে আমি আপনাদের জন্য অন্য বাসা ঠিক করে দিতে পারি। আর তুই?
আপনাদের সব খরচ দিব, মাঝে মাঝে দেখতে যাব। মুনিয়া তোর বউ, ওর একটা অধিকার আছে। বিয়ের সময় তো আপনারা বারবার বলেছেন আপনাদের কোনো চাহিদা নেই, কেবল নাম প্রয়োজন। আপনারা আমার নাম চেয়েছেন, আমি দিয়েছি, এর চেয়ে বেশি আর কি। আমি কিছু জানি না। আজ রাতে তুই মুনিয়ার সাথেই থাকবি, এটাই শেষ কথা। রাজীব কিছু না বলে বাইরে চলে গেল। তার শরীরটা বেশ খারাপ লাগছে। অতিরিক্ত গরমের কারণে কিনা সে বুঝতে পারছে না। সিগারেট শেষ করে রুমে গিয়ে দেখলো নাহার শুয়ে আছে। সে জানে নাহার ঘুমায়নি। কথা না বাড়িয়ে রাজীব ওয়াশরুমে ঢুকে গেল। দীর্ঘ সময় পর বের হয়ে নাহারের পাশে শুয়ে পড়ল। তাকে এক হাতে নিচের কাছে টেনে নিতে তার দুই চোখে ঘুম নেমে এলো। রাজীবের ঘুম ভাঙল গভীর রাতে, মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে। কোনো কিছুর কারণে তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। একটু ঠান্ডা পানির জন্য বাইরে এলো। ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে এক বোতল পানি শেষ করল সে। শরীরে হুট করে তার অস্থিরতা বাড়ছে। সেই মুহূর্তে দরজা খুলে বের হলো মুনিয়া। পরনে তার এক প্যাচে ডুয়েরি শাড়ি। শারীরিক অস্থিরতা কাম উত্তেজনায় পরিণত হলো। মুনিয়া তাকে টানছে। তার মস্তিষ্ক তাকে বলছে মুনিয়ার কাছে যেতে, কেবল সেই পারবে এহেন অস্থিরতা কাটাতে। বেলা 10টার দিকে ঘুম ভাঙল নাহারের। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ফোনেরও অ্যালার্ম বাজেনি আজ। ক্ষুধায় হুট করে পেটে মোচড় দিয়ে উঠেছে। ফ্লোরে একরাশি রোদ লুটোপুটি খাচ্ছে। ওঠার চেষ্টা করলো নাহার, কিন্তু পারল না। রাজীব তাকে লতানো কলমে ডগার ন্যায় জড়িয়ে আছে। দুজনেই অনাবৃত্ত। এটা উঠতে না পারার আরও একটা কারণ। গত রাতে খানিকটা অভিমান নিয়ে ঘুমিয়েছিল নাহার, কিন্তু গভীর রাতে রাজীবের ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছিল। রাত তখন 3টের কাছাকাছি। রাজীব যখন উঠে পানি খাওয়ার জন্য বাইরে যায়, ঠিক তখনই ঘুম ভাঙে নাহারের। তার ভয় করছিল ভীষণ। রুমের লাইট জ্বালাবে এটুকু সময়ও যেন তাকে তার মস্তিষ্ক দিতে চাইছিল না। পুরো গরময় ঘুমট পরিবেশ, একটু বাতাস যেন নেই। বারবার আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল তার মন এবং মস্তিষ্ক হতে সবটাই উবে গেছে কর্পূরের মতো। ভয়ে আমচুর হয়ে গেছিল তার মুখটা। কাঁপতে থাকা হাতে ইউটিউব থেকে সার্চ করে আয়াতুল কুরসি প্লে করে। তার মনে হচ্ছিল কিছু একটা ছিটকে সরে গেল তার পাশ থেকে। ধীরে ধীরে তার ঘরের ঘুমট ভাবটাও কমতে লাগলো। মিনিট 5-এর মাথায় রাজীব ফিরে এলো। তাকে দেখে বেশ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছে সে কোনো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করে সবে মাত্র ফিরেছে। রাজীব ফিরে ঘরের আলো ঝালালো। ওয়াশরুমের দরজা খোলা রেখে বারবার চোখের মুখে পানি দিতে লাগলো। নাহার বিছানায় বসে সবটা দেখছে। আয়াতুল কুরসি পুনরায় প্রথম থেকে বাজতে শুরু করেছে। কিছু সময় পূর্বে ঘটে যাওয়া ঘটনার কোনো ব্যাখ্যা নেই রাজীবের কাছে। মুনিয়ার খোলা চুল, চিরল ঠোঁট কিংবা দেহের ফেলবতায় মুগ্ধ হয়ে পড়েছিল না অন্য কিছু। মাথার ভিতর হতে থাকা যন্ত্রণার নামটাই কি দিবে? যদি সঠিক সময়ে হুঁশ না ফিরত, তাহলে কি সত্যি সে মুনিয়াকে অধিকার দিয়ে বসত? নাহারের কাছে কি জবাব দিত? মস্তিষ্ক এত কিছু চিন্তা করছে, অথচ শরীর মানছে কই? আজকেও ডাক্তার বলেছে সাবধানে থাকতে, অথচ নিজেকে আর সামলাতে পারছে না সে। নাহার স্বামীর প্রতিটি শ্বাসের সাথে পরিচিত। তাকে বুঝতে দেরি হয়নি, কিন্তু আজ বিকেলের বলা কথাগুলো বারবার মনে হতে লাগলো। আমি চাইলে মুনিয়ার কাছে যেতে পারি, তুমি থাকতেই যেতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেতে চাই না। নাহার ভাবল, সত্যিই তো। রাজীব চাইলে এই মুহূর্তে ঘুমিয়ে থাকা নাহারকে না জানিয়ে যেতে পারত ফাঁসের ঘরে, অথচ সে যায়নি। মনে মনে বেশ খুশি হয় সে। তার খুশির বহিঃপ্রকাশ ঘটে চোখে মুখে। রাজীব তার দিকে তাকিয়ে বলল, আমার অস্থিরতায় মজা নিচ্ছ? বেশ, আগামীকালকেই আমি একা একা ফুচকা খেয়ে আসবো, তখন বুঝবে কেমন লাগে। সেটা আমি ঘরেই বানাতে পারি, আমার কাছে অপশন আছে। তবে আমার কাছে তুমি ছাড়া আর কোনো অপশন নেই। কেন? আছে তো। নাহারকে কথা শেষ করতে দেয় না রাজীব। সে আপাতত তাদের মাঝে মুনিয়ার নামটা শুনতে চায় না। হয়তো কিছু সময় পূর্বে ভয়টা তার মাঝে পুনরায় কাজ করে বলে।
রাত ভোর হলে ঘুম নামে তাদের চোখে, অথচ নির্ঘুম কাটে মুনিয়ার রাত। ভোরবেলা শাশুড়ি খুশি মনে মুনিয়ার দরজার দিকে তাকায়। তার বিশ্বাস, একবার ছেলে মুনিয়ার প্রেমে মজে গেলে আর কারোর সাধ্য নেই তাদের আলাদা করার। নিশ্চয় রাতের টোটকায় কাজ করেছে। কবিরাজ কাল ফিরে আসার সময় 1 বোতল ফড়া পানি দিয়েছিল। বলেছিল ছেলে যখন এই পানি খাবে তখন যেন বউ নিঃশ্বাস বন্ধ রেখে মনে মনে বলতে থাকে, আমার স্বামী কেবল আমার রূপে আটকে থাকুক, অন্য যে কোনো নারী তার চোখে কেবল বিষ হোক। স্বামী পানি খাওয়ার পর যেটুকু পানি থাকবে সেটুকু দিয়ে গভীর রাতে ছেলের বউ গোসল করবে। গোসলের পানিতে আরও কয়েকটা উপাদান দিতে হবে, যা সে দিয়ে দিয়েছিল। এক পাশে দূরে শাড়িটা পরে স্বামীর সামনে যাবে এবং ওই কথাগুলো মনে মনে বলবে, কাজ হয়ে যাবে। আফরোজা বেগম রাতে ছেলেকে খাবার দেওয়ার সময় এই পানি দিয়েছিল। তাছাড়া মুনিয়ার গোসলের পানিও সে নিজে হাতে তৈরি করিয়েছে। ঢুয়েরি শাড়ি পরিয়ে রেখে নিজ ঘরে দরজা খুলে বসেছিল অন্ধকারে। কবিরাজ তাকেও কিছু আমল দিয়েছে। সেগুলো পড়ার সময় খেয়াল করলো রাজীব বেরিয়ে এসেছে ঘর থেকে এবং মুনিয়ার দিকে আসছে। শকর আলহামদুলিল্লাহ বলে নিজ রুমে দরজা লাগিয়ে দিয়ে ঘুমাতে যায়। মুনিয়ার দরজা লাগানো, তাই ফিরে আসে সে। পরোটা, সুজির হালুয়া এবং ডিমবাজি করতে করতে বেলা 10টা বেজে গেল। কাজের মেয়েটা দেরি করে আসার কারণ জিজ্ঞেস করলো আফরোজা বেগম, এত দেরি কেন হলো? কাজের মেয়ে বলল, আজ শুক্রবার আম্মা, আর শুক্রবার আমার দেরি হবে আসার নির্দেশ দেওয়া। ভাই ভাবি সারা সপ্তাহ অফিস করে, আর এই দিনে সকালে একটু ঘুমায়। এই তো আর একটু পর ভাবি একেবারে গোসল শেষ করে বাহির হব। চা বানাতে বানাতে ভাইজান বের হবে। আফরোজা বেগম কিছু বলল না। বাড়ির বউ সে নাকি বেলা 11টায় ওঠে। এভাবে সংসার হয় নাকি? কাজের লোকের কথা মতো কিছু সময় পর দরজা খুলে ভেজা চুলে তোয়ালে ফেঁচিয়ে বেরিয়ে এলো নাহার। এসে রান্নাঘরে ঢুকে চা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আফরোজা বেগম মনে মনে মুচকি হাসছে, কারণ সে দেখতে চায় যখন রাজীব মুনিয়ার ঘর থেকে বের হয় তখন নাহারের মুখটা কেমন হয়, নাহারের চোখে কতটা বিস্ময় থাকে। পরোটা ছেড়ে মুখে দিতে দিতে আকাশ কুসুম চিন্তায় বিভোর ছিল সে। পর মুহূর্তে রাজীব যখন নাহারের রুম থেকে বের হলো তখন খাবার গিলতে ভুলে গেল আফরোজা। রাজীব যদি নাহারের সাথে থাকে তবে মুনিয়ার ঘরে কে ছিল? নাহারের পিছন পিছন রাজীব বিকেলবেলা ছাদে উঠেছে। ছাদের একটা কোণে তাদের লাগানো গাছে টমেটো ধরেছে। দেশি টমেটো খেতে বেশ ভালোই লাগে। নাহারকে আসতে দেখে তার পিছন সেও ছাদে এলো। স্ত্রীর সাথে ভাব জমানোর যথেষ্ট চেষ্টা চলছে তার। গত রাতে শরীরী মান অভিমান ভাঙলেও নাহারের নাক ফোলানো কমেনি। রাজীব জানে যে অবধি মুনিয়া এই বাসায় আছে এই মেয়েটার নাক ফোলানো কমবে না। তাদের দূর থেকে দেখছিল একজন। কাছাকাছি এগিয়ে আসতে সে কিছু একটার আভাস পেল, কেমন বিশ্রী আষ্টের গন্ধ। তার ভিতরকার অস্বস্তিকে ছাপিয়ে রেখে এগিয়ে গিয়ে বলল, जिसे इश्कता तीरकारी লাগে, इसे जिंदगी क्यों ना भारी লাগে। রাজীব পিছনে তাকিয়ে দেখল বছর 25-এর এক মেয়ে দাঁড়িয়ে আছে। সফেদ রঙা তার গায়ের পোশাক, ঠোঁট দুটো যেন কাশ্মীরি আঙ্গুর। সরু সরু হাতের নখে দিয়ে কানের ফিটে চুল গুজে দিল মেয়েটা। রাজীব স্মিত হেসে বলল, পারিজাত কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না। আপনি অভিমানের ভার নিতে পারছেন না। আপনার ভাবির রাগ জায়েজ আছে। পারিজাত পুনরায় একবার নাহারের দিকে তাকালো। অমায়িক হাসিটা ঠোঁটে ঝুলিয়ে বলল, আপনার গাছের টমেটোর উপর আমার ভীষণ আগ্রহ। কি করে যত্ন ছাড়া তারা বেড়ে উঠছে। সৌজন্যের খাতিরে নাহার 2টো টমেটো এগিয়ে দিল। পারিজাত স্বভাবসুলভ হাসিটা মুখে ফুটিয়ে সে নাহারের হাতটা ধরে ফেলল। তার কপালে চিন্তা সূক্ষ্মবাজ দেখা গেলে সে বুঝতে দিল না। রাজীবের দিকে তাকিয়ে বলল, জোর পুত্রের গর্ভধারিণীর হাতের গাছের যত্ন ছাড়া ফল হওয়াটা অস্বাভাবিক কিছুই নয় রাজীব ভাই। অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গেল দুজনে, কারণ নাহার মা হতে চলেছে এই কথা কাউকে বলা হয়নি, এমনকি নাহারের বাবার বাড়ির কেউ জানে না।
তাছাড়া গতকালকে ডাক্তার বলেছিল বিশেষ আল্ট্রাসাউন্ড করিয়ে নেওয়ার কথা, সে কিছুইটা এমন ইঙ্গিত দিয়েছিল বটে। পারিজাত নাহারের হাত ছেড়ে না দিয়ে বলল, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন ভাবি? এখানে? না, এখানে নয়, আপনার বাসায়। রাজীব কিছুটা অবাক হলো, কারণ রাজীব থাকে 7 তলায়, যেখানে পারিজাত থাকে 7 তলায়। ছাদ থেকে যাওয়ার সময় পারিজাতের ফ্ল্যাট আগে পড়বে, অথচ নাহারের কাছে পানি খেতে চাওয়ার মানে কি? নাহার মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু পারিজাত বলল, আপনার বাসায় ঢুকে আপনি কারোর দিকে তাকাবেন না, কেবল যেখান থেকে নিয়মিত পানি গ্রহণ করেন সেখান থেকে আমাকে এক গ্লাস পানি দিবেন। পিছন থেকে তাকিয়ে আমাদের দেখবেন না, সামনে এগিয়ে যাবেন এবং সামনের দিকে এগিয়ে এসে আমাকে পানি দিবেন। কথাটা শেষ করে স্বভাবসুলভ হাসিটা হাসল পারিজাত। নাহার ঠিক তাই করল, যা যা বলেছিল। ড্রয়িং রুমে বসে রাজীব পারিজাতকে জিজ্ঞেস করল, আমার কেন মনে হয় আপনি এদেশীয় নয়? আমি এই দেশের। দাদার মা ছিলেন পাকিস্তানি, কিন্তু বিয়ে করেছিলেন এই দেশের মানুষকে। আবার আমার মা ইরানি নারী, দাদি এবং মায়ের দিকটা পেয়েছি। আর আপনার স্বামী, আমার স্বামী। পারিজাত হাসল। এই হাসিতে যন্ত্রণা আছে। সে হাসিতে যন্ত্রণা লুকিয়ে বলল, আমার স্বামী তুর্কি বংশীয় ছিলেন। মাত্র 20 বছরে যখন তার মৃত্যু হলো, আমি এখানে চলে এলাম। বাদ দিন এসব কথা। নাহার ততক্ষণে পানি নিয়ে এসেছে। পারিজাত পানির গ্লাস হাতে নিতে সেটা লাল রং ধারণ করলো, বিদঘুটে লাল রং যাকে বলে, অথচ পানিটা মাত্রই নাহার তার হাতে দিয়েছিল। আপনাদের বাসায় আর কে কে আছে? আছে আমার মা এবং আপনার দ্বিতীয় স্ত্রী। আপনি এটাও কি করে জানেন? ভাবি, আপনিই তো আমাকে দেখালেন। কখন? যখন আমি আপনার হাতটা ধরেছিলাম। পারিজাত, আপনি প্রয়োজন নেই। জাদুতে বিশ্বাস করেন? করতে হবে। এটা কালা জাদু, আপনাকে এই সংসার থেকে সরিয়ে দিবে। তারা জানে না আপনি গর্ভবতী, জানলে আপনার পেটের সন্তানকে সওদা করবে। আজ আপনি এবং রাজীব ভাই এই ফ্ল্যাট ছাড়বেন। কেবল এই নয়, কিছুই নিবেন না। কে করেছে? আপনার হাতের আংটিটা কই ফেলেছেন? কোন আংটি? যেটা আপনার দ্বিতীয় শ্বশুর আপনাকে দিয়েছিল। আছে ওয়াশরুমের বেসিনের পিছনে। নেই, কারণ আপনি ওখানে ফেলেননি, আপনি কেবল খুলে রেখেছিলেন। নাহার উত্তেজিত হয়ে যাচ্ছিল, তাকে সামাল দিয়ে পারিজাত বলল, আপনি গতরাতে ঠিক আভাস পেয়েছিলেন আপনার স্বামীর উপর কামবাসনার তন্ত্র করা হয়েছিল। খোদার কালামের জোর ভিন্ন। যদি একবার দ্বিতীয় স্ত্রীর সাথে তার মিলন হয়, তাহলে সে আপনার থাকবে না, না ওই স্ত্রীর থাকবে। সে কারিনের কবলে চলে যাবে। কারিন? ওরা ওদের সিদ্ধ হাসিলের জন্য মুনিয়ার মৃত স্বামীর কারিনকে আহ্বান করেছে। ভয়ে হাত পা কাঁপছিল নাহারের। রাজীবের অস্বস্তি হচ্ছিল, কিন্তু পারিজাতের কথা ফেলে দেওয়ার মতো নয়। তারা বলল, আমরা কোথায় যাব? যে কোনো জায়গায়। তবে হ্যাঁ, আপনাকে ত্যাগ করতে হবে। যে রাজীব ভাই? কেমন ত্যাগ? সমস্যার সমাধান করতে হলে এর পিছনে ব্যক্তিদের শাস্তি পেতে হবে। আমি দেওয়ার কিছুই না। তারা সৃষ্টির বিরুদ্ধে যাকে এনেছে, সে কার্যসিদ্ধি না করতে পারলে আহ্বানকারীকে রেহাই দেয় না। আমার মা বাঁচবে না? সৃষ্টিকর্তা দয়াবান, প্রার্থনা করুন কিছুই নিবেন না এই বাসা থেকে। এখান থেকে বের হয়ে পশ্চিম দক্ষিণের দিকে অবস্থান করবেন। যা যা বলছি তেমন করবেন। প্রতিদিন রান্না এক জায়গায় করবেন এবং মাটির চুলোর ভিতরে একটা ডিম রাখবেন। ঠিক 41 দিন পর ডিমটা তুলবেন। যদি দেখেন ডিমটা পুড়ে গেছে, তাহলে ভাববেন কোনো কিছুই আমি করতে পারিনি। আর যদি ডিমটা অক্ষত থাকে, কুসুম অবধি না জমে, তাহলে জানবেন আপনারা মুক্ত। রুকাইয়া করার পদ্ধতি বলে দিচ্ছি। নিয়মিত নিয়ম মানুন। কাউকে এই বিষয়ে বলবেন না।
আজ থেকে 41 দিন আপনারা কারোর সাথে যোগাযোগ করবেন না, যাই হোক না কেন। ফোনটাও রেখে যাব, সব কিছু। নাহার রাজীব চলে যাওয়ার পর পারিজাত স্মিত হাসলো। ওয়াশরুম থেকে উজু করে এসে বসলো ড্রয়িং রুমের মাঝে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে মুনিয়া এবং তার শাশুড়ি কবিরাজ বাড়িতে বসে আছে অন্ধকার ঘরে। পারিজাত পুনরায় হাসলো। তার ভয় লাগছে না। ধীরে ধীরে কোরআনের নির্দিষ্ট আয়াত এবং ওয়াজিফা পাঠ শুরু করলো। ধীরে ধীরে চারপাশ বাড়ি হয়ে উঠেছে ফসা শুয়োরের রক্ত এবং মাংসের গন্ধে পরিশিষ্ট। 41 দিন পর রাজীব অফিসে এসেছে। মেডিকেল ইস্যু দেখিয়ে সে ছুটি নিয়েছিল। 41 দিনের মাঝে আজ তাদের নতুন বাড়িতে মাটির চুলায় শেষ রান্না। পারিজাত বলেছিল 41 দিন পর সেই ফ্ল্যাটে ফিরতে পারবে, কিন্তু তবুও মন সায় দিল না। নতুন একটা ফোন কিনে পুরনো সিমটা চালু করলো। একের পর এক কল এবং মেসেজ। রাজীবের মা হাসপাতালে, স্ট্রোক প্যারালাইজড হয়ে গেছে। আর মুনিয়ার খবর দিল আরেক মামাতো ভাই, সে নাকি খুব ভয় পায়। তার মৃত স্বামী নাকি প্রতি রাতে আসে, তার সাথে শারীরিকভাবে মেলামেশা করে। প্রতি রাতে মেয়েটা অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে। ডাক্তার কবিরাজ কিছুতেই লাভ হচ্ছে না। রাজীব ফেরার পথে মাকে দেখতে হাসপাতালে গেল। তার মা তাকে দেখে কেবল কাঁদল। তারা চলে যাওয়ার 3 দিন পর তার মায়ের এমন হয়েছে। রাজীব দায়িত্ব এড়ালো না। একজন মহিলা ঠিক করলো মায়ের দেখাশোনার জন্য তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবে এবং মাসে মাসে টাকা পাঠাবে। বাসায় ফিরে খুব সেনা কণ্ঠস্বর শুনতে পেল রাজীব। ড্রয়িং রুমে নাহারের সাথে বসে কথা বলছে পারিজাত। তাকে দেখে রাজীব খুশি হলো। সে অনেক উপকার করেছে। মাটির চুলা থেকে ডিমটা পারিজাত নিজেই তুলল। একটা বাটিতে ডিমটা নিয়ে ভাঙতে দেখলো গেল সেটা ফ্রেশ, মনে হচ্ছে মাত্র দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনারা বাসায় ফিরতে পারেন। তারা কৃতকর্মের শাস্তি পেয়েছে। আপনারাও সুস্থ আছেন এখন। নাহার খেয়াল করলো পারিজাতের একটা পায়ে চোট লেগেছে। সে খুঁড়িয়ে হাসছে। তাকে জিজ্ঞেস করতে সে বলল, পারিজাতদের শারীরিক আঘাত ভাঙতে পারে না। পারিজাতরা হেরে গেলে আপনাদের কি হবে? সে বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে। নাহার এবং রাজীব তাকে পিছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছেন? রাতে থেকে যান। পারিজাত তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, আবার কোনো এক নাহারের কাছে যাচ্ছি, যে অপেক্ষায় বসে আছে পারিজাত কখন আসবে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটিকে শেয়ার করবেন, গল্পটিকে একটু লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।